আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আজকে তোমরা জমজমার দুটো ঘটনা শুনতে চলেছ। প্রথম ঘটনাটা একটা বাড়িকে কেন্দ্র করে বলতে পারো। দ্বিতীয় ঘটনাটা রাস্তার ঘটনা। ইন ডিটেলে আমি কিছু বলছি না, তাহলে স্পয়লার হয়ে যাবে। তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর আমি জানি তোমরা করেই দিয়েছো। আজকের এপিসোডটা পুরো টান টান উত্তেজনার মতন হতে চলেছে। চলো এবার আমরা শুরু করে দিই আজকের প্রথম ঘটনা। দাদা, আমার নাম অনিকেত। আমি এর আগে কখনো কোনো ঘটনা কাউকে বলিনি, তোমাকেই বলছি। আমার একটা ছোট্ট অ্যাপার্টমেন্টের 5 তলার একটা ফ্ল্যাট আছে। এবছরই মার্চ মাসে আমি আমার বন্ধুদের সঙ্গে বেড়াতে চলে গিয়েছিলাম পুরো সপ্তাহের ছুটি নিয়ে, যাতে কাজের চাপ একটু কমে। আমরা ঠিক করেছিলাম 2 দিন গাছ ঘেরা জায়গায় ভ্রমণ করব। আমার ভ্রমণ শুরু হলো সকাল 9:30। বাড়ির সব জানলা দরজা বন্ধ করেই বেরিয়েছিলাম সেখানে যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, সেখানে ঘোরাঘুরি কমপ্লিট করে বাড়িতে ফিরে আসার সময় রাত প্রায় 11টার দিকে লিফটের বাইরে দাঁড়িয়ে ফ্ল্যাটের চাবি বের করছিলাম। তখন দরজা খুলে ভেতরে ঢুকতেই প্রথমে কিছুই অস্বাভাবিক লাগলো না। হালকা অন্ধকার আর কোলাহলের উপস্থিতি স্বাভাবিক মনে হলো। আমি আমার ব্যাগ রাখলাম, আবার বাইরে থাকা জুতো গায়ের কাছে রেখে বেডরুমের দিকে এগোলাম। দেখি আমার চোখ পড়ল লিভিং রুমের টেবিলের উপরে। আমি নিশ্চিত আমি সব কিছু ঠিকঠাক করে রেখে গিয়েছিলাম। টেবিলের এক কোণায় ছিল আমার ল্যাপটপ, নোটবুক, একটি ল্যাম্পটা হঠাৎ উল্টে পড়েছিল। প্রথমে ভাবলাম হয়তো বাতাসে অথবা কিছু ঢুকে হয়তো উল্টে পড়েছে, কিন্তু ফ্ল্যাট তো পুরোপুরি খালি ছিল। কোনো খাঁচা বা খোলা জানলা ছিল না, দরজাও বন্ধ। আমি ল্যাম্পটা তুলে রাখার চেষ্টা করছিলাম, তখনই অনুভব করলাম বাতাসের স্পর্শের মতো। কিন্তু হঠাৎ পেছনের দেওয়াল থেকে এমন একটা শব্দ এলো যা আমি ব্যাখ্যা করতে পারলাম না। মৃদু কিন্তু স্পষ্ট, যেন কেউ ফিসফিস করছে। আমি দ্রুত ফিরে তাকালাম, কেউ ছিল না। আমি নিজেকে বোঝালাম হয়তো ক্লান্তি বা মানসিক চাপের কারণে এরকমটা হচ্ছে। রাত যত বাড়ল ততই অস্বাভাবিকতা লক্ষ্য করলাম। রান্নাঘরের ফ্রিজের দরজা হালকা খোলা ছিল। আমি তখন নিশ্চিত ছিলাম আমি বের হওয়ার আগে সব ঠিকঠাক বন্ধ করেছি। প্রতিটি ঘর চেক করলাম, কোনো চুরি বা ভাঙচুরের চিহ্ন নেই, শুধু ফ্রিজের দরজা হালকা খোলা। আমি তখন ল্যাপটপ খুলে কাজ শুরু করলাম। হালকা আলো জ্বালালাম। তখনও মাঝে মাঝে সেই ফিসফিসের মতো শব্দ শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পরে আমি একেবারে অন্ধকারে থাকার জন্য লাইট বন্ধ করে বসি। তখন অনুভব করলাম কোনো না কোনো চোখ আমাকে দেখছে। আমি তাড়াহুড়ো করে লাইট জ্বালালাম, কিন্তু কেউ নেই। পরের দিন সকালে কিছু ছবি তুলতে চেষ্টা করলাম। মোবাইল নিয়ে অদ্ভুত ব্যাপার হলো, যেসব ছবিতে আমি নরম আলো ফেলে ছবি তুলেছি সেখানে হঠাৎই ধোঁয়া বা সাদার মতো কিছু দেখা যাচ্ছে। আমি বারবার ছবি তুলছি, কিন্তু একই জায়গায় ফুটে থাকা সেই ছায়া পরিষ্কার। আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি, ভয় পেয়েও কাউকে বলিনি। কাজের জন্য ব্যস্ত থাকায় মনকে অন্যদিকে ফিরিয়ে আনার চেষ্টা করলাম। কিন্তু রাতে আবার অনুভব হয় একই অস্বাভাবিকতা। কখনো ল্যাম্প হঠাৎ উল্টে পড়ে, কখনো ফ্রিজের দরজা খোলা। মাঝে মাঝে ফিস ফিস শুনি, এমনভাবে যেন কেউ আমার নাম উচ্চারণ করছে। একদিন আমি ফোনে ভিডিও রেকর্ড করতে চেষ্টা করি। পুরো লিভিং রুম রেকর্ডিং শেষ হয়ে প্লে করার চেষ্টা করলাম। ভিডিওতে দেখি কোনো মানুষ নেই, কিন্তু ফ্রিজের দরজা সক্রিয়ভাবে খোলা এবং ল্যাম্প হঠাৎ উল্টে পড়ে। আমি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। এরপর আমি ড্রয়ার খুলে দেখি কিছু জিনিস অদ্ভুতভাবে স্থান পরিবর্তন হয়েছে। পেন, কাগজ, এমনকি ছোট জিনিসগুলো আগের জায়গায় নেই। মনে হলো কেউ তাদের শুয়ে ঘুরিয়েছে। আমি ভয় পেয়েই বাড়ি থেকে বের হতে চাই, কিন্তু তখনই অনুভব করি কোনো শক্ত হাতে আমাকে থামানো হচ্ছে। শুধু এমন একটা অনুভূতি যে কেউ আমার নিকটে উপস্থিত।
আমি বন্ধুদের পরামর্শ নিয়ে একজন স্থানীয় মিডিয়ামের সাথে যোগাযোগ করি। তিনি এসে বাড়ি পুরো পরীক্ষা করেন। তার বক্তব্য ছিল ফ্ল্যাটের ভেতরে এমন কিছু শক্তি আছে যা মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য, কিন্তু উপস্থিতি তিনি বলেন এই শক্তি শান্ত নয়। আমি প্রথমে অবিশ্বাস করেছিলাম, কিন্তু তার পরামর্শে কিছু শান্তি আনতে বাড়িতে ছোট ছোট রীতিনীতি পালন শুরু করি। যেমন ল্যাম্পের চারপাশে লবণ রাখলাম, রোজ সকালে ঘরের কোণগুলোতে ধূপ জ্বালালাম। এরপরও মাঝে মাঝে ফিস ফিস শুনি, তবে কমে এসেছে। ফ্রিজের দরজা হঠাৎ খোলার ঘটনা কমে গেছে, তবে রাতের সময় মাঝে মাঝে অনুভব হয় কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। এমনকি আমি কল্পনাও করি। এই ঘটনার পর আমি কখনো বাড়ি একা দীর্ঘ সময় ফাঁকা রাখি না। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও কেউ না কেউ বাড়িতে থাকে। আমি এখন বিশ্বাস করি কিছু ঘটনা বাস্তব এবং মানুষ যা দেখতে পায় না সেটিও শক্তিশালী। আমি এটা লিখছি কারণ আমি চাই মানুষ জানুক এমন অভিজ্ঞতা সত্যি হতে পারে। বাড়ি ফাঁকা রাখা মানেই সবসময় নিরাপদ নয়। যাই হোক, আমার ঘটনা কিন্তু এখানেই শেষ না। পরের কয়দিন আরও অস্বাভাবিকভাবে কাটতে লাগলো। প্রথম রাতেই যখন আমি ফ্ল্যাটে ঢুকলাম, তখন দরজা থেকে ভেতরে ঢোকার মুহূর্তে মনে হলো হঠাৎ ঠান্ডা বাতাস আমাকে ঘিরে ফেলল। আমি জানালা সব বন্ধ করে রেখেছি, কিন্তু হঠাৎ এমন অনুভূতি হলো যেন কোনো অদৃশ্য শক্তি ভেতরে প্রবেশ করেছে। আমি ব্যাগ রেখে লাইট জ্বালালাম আর ল্যাম্প ঠিকঠাক রাখলাম। কিছুক্ষণ পরে ফিসফিসের মতো শব্দ আবার শোনা গেল। মনে হলো কেউ আমার পেছনে কিছু বলছে। আমি ফিরে তাকালাম, কোনো কিছুই নেই, তবে লিভিং রুমের বাতাস হালকা কাঁপছে। প্রতিটি ছোট জিনিস যেন স্থির নয়, আগের অবস্থান থেকে সামান্য সরে গেছে। আমি বুঝতে পারলাম একেবারে একা থাকার কারণে মনও প্রায় বিভ্রান্ত হচ্ছে। কিন্তু যে ঘটনা ঘটে তা কখনো কল্পনা করতে পারিনি। পরের দিন সকালে ফ্রিজের দরজা হালকা খোলা ছিল। আমি প্রথমে ভেবেছিলাম ভুলে খোলা হয়েছিল, কিন্তু রাতের ভিডিওতে দেখা সবকিছু মনে করিয়ে দিল পরিস্থিতি সত্যি অস্বাভাবিক। আমি তখন ঠিক করলাম রাতে পুরো লিভিং রুমে রেকর্ডিং করব, যাতে সত্যি ঘটনা স্পষ্ট হয়। রাতে লাইট কম জ্বালালাম, শুধু ছোট্ট একটা ল্যাম্প রাখলাম। ফোন দিয়ে রেকর্ডিং শুরু করলাম। কয়েক মিনিটের মধ্যেই আবার ফিস ফিস শুরু হলো। প্রথমে ধীরে ধীরে, তারপর হঠাৎ ল্যাম্পের কাঁপা স্পষ্ট হয়ে উঠল। আমি ফোনের দিকে তাকিয়ে রেকর্ডিং চালিয়ে গেলাম। হঠাৎ রেকর্ডিংয়ে দেখা গেল ল্যাম্প নিজে থেকেই সামান্য ঘুরে গেছে এবং ফ্রিজের দরজা আবার হালকা খোলা হলো। আমি থমকে গেলাম। মনে হলো যেন ভিডিও নিজেই আমাকে দেখাচ্ছে যে ঘটনাটা সত্যি হয়েছে। পরের রাত আমি ঘুমোতে গেলাম খুব সতর্কতার সাথে। ল্যাম্পের চারিপাশে লবণ রেখেছিলাম এবং দরজার সামনে ছোট রীতিনীতি করে রেখেছিলাম। মনে হলো কিছুটা শক্তি এসেছে। তবে রাত 2টোর সময় হঠাৎ অনুভব করলাম কেউ আমার পাশে বসে আছে। আমি শ্বাস আটকিয়ে থাকলাম। হঠাৎ ভেতরে ফিসফিসের শব্দ আরও শক্তিশালী হয়ে উঠল। আমি হাত বাড়িয়ে ফোন ধরে আলো জ্বালালাম, কিন্তু কেবল ছায়া দেখলাম যা ঘরের কোণায় ধোয়ার মতো ভেসে চলছিল। আমি হঠাৎ কল্পনা করলাম যে ছায়া এমনভাবে ঘুরতে পারে। পরের দিন আমি একটা ছোট্ট নোটবুক খুলে সব ঘটনা লিখতে শুরু করলাম। প্রতিটি ফিসফিস, প্রতিটি অদ্ভুত শব্দ, ল্যাম্পের উল্টে পড়া, ফ্রিজের দরজা খোলা, সব কিছু বিস্তারিতভাবে লিখে রাখলাম। লিখতে লিখতে বুঝতে পারলাম আমি নিজেও অবিশ্বাস্যভাবে ভীত হচ্ছি, কিন্তু সত্যিই ঘটেছে এমন সব ঘটনা আমার চোখের সামনে। সব কিছু স্পষ্ট ছিল। আমি তখন আর বন্ধুবান্ধবকে বললাম না, শুধু মিডিয়ামের পরামর্শ মেনে চলছিলাম। ধূপ, লবণ, ছোট ছোট রীতিনীতি করা হচ্ছিল। একদিন আমি রাতের নীরবতা ভেঙে হঠাৎ অনুভব করলাম জানলার পাশে হালকা ছায়া ভেসে চলেছে। আমি হাত বাড়ালাম, স্পর্শ করতে পারলাম না। মনে হলো কোনো অদৃশ্য শক্তি আমার হাতের পাশে আছে। আমি হঠাৎ ভীত হয়ে ল্যাম্প জ্বালালাম। ছায়া হঠাৎ মুছে গেল, কিন্তু ফিসফিসের শব্দ এতটাই কাছে ছিল মনে হলো কেবল আমার কানে নয়, বরং হৃদয়ে শোনা যাচ্ছে। তারপরের কয়েকদিন রাতে একাধিক ঘটনা ঘটল। ল্যাম্প বারবার উল্টে পড়ছে, ফ্রিজের দরজা খোলা,
ড্রয়ার খুললে কিছু জিনিস অন্য অবস্থানে, এমনকি ছোট খামারি জিনিসগুলোও আগের অবস্থায় নেই। এক রাতে আমি হঠাৎ অনুভব করলাম কেউ আমার কানের কাছে আমার নাম উচ্চারণ করছে। আমি ভয়ে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু শব্দ বের হলো না। মনে হলো শ্বাস আটকে গেছে। আমি হঠাৎ লাইট জ্বালালাম, আবার দেখলাম কেউ নেই, তবে প্রতিটি ছোট জিনিস আগের অবস্থায় নেই। আমি বুঝতে পারলাম যে অদ্ভুত শক্তি কেবল অদৃশ্য নয়, বরং সচেতনভাবে কিছু করছে। আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি ভিডিওতে এবং নোটবুকে সব রেকর্ড করব। রীতিমতো করলামও। আবার সে আগের ঘটনা। কিছুদিন পরে সে মিডিয়ামকে আমি আবার ডাক দিলাম। তিনি এসে দেখে বললেন, শক্তি এখনও শান্ত হয়নি, কিন্তু আমার ছোট ছোট রীতিনীতি এবং সতর্কতা কিছুটা প্রভাব ফেলেছে। এটি এখন আগের মতো আক্রমণাত্মক নয়, তবে এখনও উপস্থিত এবং আমার কাছাকাছি। আমি তখন বুঝলাম এই শক্তি কখনো পুরোপুরি নীরব হবে না। আমি এখন একা থাকতে ভয় পাই, তাই বাড়ি ফাঁকা রাখি না। পরের কয়েকদিন আমি আরও সম্পূর্ণ সচেতনভাবে পদক্ষেপ নিয়েছি, তবুও রাতের বেলা অদ্ভুততা থামছে না। একদিন রাত প্রায় 3টা নাগাদ আমি হঠাৎ ঘুম ভেঙে বেডরুমের দরজার দিকে তাকালাম। মনে হলো দরজা নিজে নিজেই ধীরে ধীরে খোলা হচ্ছে। আমি থমকে গেলাম। ঘুম এখনও চোখে রয়েছে, কিন্তু শরীর সরাসরি ফ্রোজেন হয়ে গেছে। আমি দেখলাম দরজা ধীরে ধীরে খুলে লিভিং রুমের দিকে সরছে। আমার হৃদস্পন্দন দ্রুত বাড়ছে। আমি শ্বাস নিয়েছি, যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করছি। দরজার পাশ দিয়ে হালকা ফিসফিসের শব্দ আসছে। প্রথমে বুঝতে পারলাম শব্দটি কোন দিক থেকে আসছে, কিন্তু এটা নিশ্চিত আমার নাম ধরে ডাকছে। আমি হঠাৎ লাইট জ্বালালাম। লিভিং রুমে কোনো মানুষ নেই, তবে ল্যাম্প এবং ফ্রিজ আগের রাতের মতো অদ্ভুত আচরণ করছে। পরের দিন সকালে আমি ভিডিও রেকর্ডিং চেক করলাম। ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ল্যাম্প ধীরে ধীরে ঘুরছে এবং ফ্রিজের দরজা হঠাৎ খোলা হচ্ছে। ভিডিওতে আমি নিজেকে দেখতে পাচ্ছি, হাতে কিছুই নেই। আমি কোনো জাদু বা যন্ত্র ব্যবহার করিনি, তবে দৃশ্যটি সম্পূর্ণ অদ্ভুত। আমি আবার সে মিডিয়ামকে ফোন করলাম। তিনি এসে আমাকে আসল ঘটনাটা বললেন এবার যে বিষয়টা কি। তিনি পুরো বাড়ি চেক করলেন। চেক করে তিনি পেলেন একটি পুতুল, যে পুতুলটাই মেন নষ্টের গোড়া। সেই পুতুলটা কোথা থেকে এসেছে সেটা আমি জানি না, কারণ আমার বাড়িতে কোনো পুতুল ছিল না। তিনি সেই পুতুলটা খুঁজে বার করলেন এবং এটাকে ফেলে দিয়ে আসতে বললেন, আর এটা যেন কোনোভাবেই বাড়িতে না আসে সেটার ব্যবস্থা করতে বললেন। তিনি বললেন বাড়িটাকে বন্ধন করে দিতে হবে। সেই মতো তিনি সব করলেন। আর এই ঘটনার থেকে আমি বুঝতে পারলাম বাড়ি ফাঁকা মানেই সবসময় নিরাপদ নয়। কিছু ঘটনা এমনভাবে ঘটে যা মানুষ সহজে বিশ্বাস করতে পারে না, তবে বাস্তব আমার এই অভিজ্ঞতা সম্পূর্ণ সত্য। আমি এখন আর কখনোই বাড়ি দীর্ঘ সময় ফাঁকা রাখি না। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলেও কেউ না কেউ বাড়িতে থাকে। তো এই ছিল আমার ঘটনা। আশা করছি অমিতদা তোমার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তুমি অবশ্যই ভৌতিক কথায় পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটা তোমাদের ভালোই লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমাদের এখানে খুব সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। এখানে কেউ সিলেক্টেড থাকে না। যারা ঘটনা পাঠায় আমরা সবসময় চেষ্টা করি সেই ঘটনাগুলো শোনানোর। আর যারা ঘটনা আগে পাঠিয়েছে তারা অবশ্যই এই বিষয়ে জানে। তাই তোমরাও যদি এমন ঘটনা সবার সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, কেমন আছো? আমার নাম প্রীতি। আমাদের একটা নিজস্ব ক্যাটারিং সার্ভিসের ব্যবসা আছে এবং আমরা সেই সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড করি। কিন্তু আজকে যে ঘটনাটি তোমাকে শোনাতে চলেছি সেই ঘটনাটি কোনোভাবেই আমাদের চ্যানেলের সাথে কোনো সম্পর্ক রাখতে দিতে চাই না বলেই আমি আমার নাম বাড়ির নাম হিসেবে ব্যবহার করছি। আসলে আমার আসল নাম অন্য, প্রীতি আমার বাড়ির নাম। তো আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাই। আমি ব্যক্তিগত কারণের জন্য নিজের বাড়ির ঠিকানা বা যেখানে অর্ডার এসেছিল সেই ঠিকানা কোনো কিছুই মেনশন করছি না। আজ থেকে ঠিক 3 মাস আগে আমাদের ফোনে একটা অর্ডার আসে
অর্ডারটা ছিল এরকম যে একটা শ্রাদ্ধ বাড়ির মৎস্যমুখী, তার রান্না করে দিতে হবে। ভাত, লাল শাক, ভাজা, ঘি, শুক্তো, পটল চিংড়ি, পাবদা মাছের ঝাল, দই কাতলা, এছাড়াও চাটনি, পাঁপড়, মিষ্টি দই এসব। তবে সমস্যা একটাই ছিল যে তাদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় 3 ঘন্টার। তবে যেহেতু শীতকাল, তাই জন্য আমরা অর্ডারটা নিয়েছিলাম। সেই অনুযায়ী আমরা প্রায় রাত 8টার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে রান্নাবান্না করতে বসে যাই। এবারে যেহেতু আমাদের বাড়ি থেকে তাদের বাড়ির দূরত্ব প্রায় গাড়ি করে 3-4 ঘন্টা, সেই জন্য সেই সময়ে আমার দাদা আর বাবা দুজন মিলে বেরিয়ে পড়ে খাবার ডেলিভারি দিতে। যদি রাত 3টের দিকে বের হতো তাহলে তো সমস্যা হতো, তাই তারা একটু লেট করেই বেরিয়েছিল। যদিও আমরা কাস্টমারকে প্রথমে বারণ করেছিলাম যে আমরা এই অর্ডারটা নেব না, কারণ খাবার নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। সেই জন্য আমরা কাস্টমারকে বলেছিলাম যে আপনাদের হাতে খাবারটা আসার পরেই যেন সাথে সাথে গরম করে নেন। আমরা আমাদের ক্যাটারিংয়ে সর্বদা ভালো খাবার এবং তাজা খাবার দেওয়ার চেষ্টা করি। এখানে আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের খাবারগুলো যখন বাড়ি থেকে বেরোচ্ছিল, সে সময় আমার মা বাবাকে বলে যে তোমরা এত রাতে আমিষ খাবার নিয়ে রাস্তা দিয়ে যাবে, একটা কাজ করো, সাথে করে কিছু নুন এবং কাঁচা লঙ্কা নিয়ে যাও। আসলে তারা যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তার মাঝে একটা পুরনো শ্মশান আর মুসলিমদের একটা পরিত্যক্ত কবরখানা রয়েছে। আর সবাই বলে যে সেই রাস্তাটা নাকি মোটেও ভালো নয়, এমনকি মানুষ কখনো কখনো দিনের বেলাতেও সেই রাস্তায় আমিষ জিনিস নিয়ে যেতে ভয় পায়। সেখান থেকে দাঁড়িয়ে দাদা আর বাবা মাঝরাতে, মানে 3টে মানে তো মাঝরাতি বলতে পারো, সেই রাস্তা দিয়ে মাছ নিয়ে যাবে, এটা ভেবেই আমাদের ভয় ভয় করতে থাকে। তবে আমার বাবা আর দাদা এইসব একদম বিশ্বাস করে না, তাই তারা দুজনের কেউই কাঁচা নুন বা লঙ্কা নিতে রাজি হলো না। তারা যখন বাড়ি থেকে বের হয়ে গেল তখন মোটামুটি রাত 3:10। উল্লেখ্য, মোটামুটি 50 জনের মতন খাবার ছিল বলে তারা আর 4 চাকা নেয়নি। দুজনে 2টি বাইক নিয়ে তারা বেরিয়ে পড়ে খাবার দেওয়ার উদ্দেশ্যে। এছাড়া অন্য একটা কারণও আছে, কারণ তারা যদি খাবারটা নিতে আসতে 4 চাকা ব্যবহার করত তবে তেল খরচাটা অনেক বেশি পড়ে যেত। সেই জন্য তারা ঠিক করে তারা বাইক নিয়ে যাবে। তবে যেহেতু তেল খরচাটা একটু কম, তাই লাভটাও তুলনামূলক বেশি হবে। যথারীতি তারা বেরিয়ে পড়ে বাড়ি থেকে, এবং আমাদের বাড়ির এলাকা থেকে 3 কিলোমিটার দূরে হচ্ছে সেই পুরনো শ্মশান। যেহেতু রাস্তা পরিষ্কার, সেহেতু বাবা আর দাদা দুজন মিলে পাশাপাশি বাইক নিয়ে যাচ্ছিল। আর প্রথমেই বলেছি, সেই রাস্তা দিয়ে সেরকম লোকজন যাতায়াত করে না, বিশেষত রাত্রিবেলা তো কোনো মতেই করে না। সেই জন্য তাদের কোনো রকম অসুবিধে হয়নি। আমরা বাড়ির সবাই কুকুর ভীষণ ভালোবাসি, তাই জন্য আমরা যখনই বাড়ি থেকে বের হই তখনই কিছু বিস্কুট ক্যারি করি, কারণ রাস্তায় যে কটা কুকুর দেখতে পাই তাদেরকে খাওয়াতে খাওয়াতে আমরা আসি। যথারীতি শ্মশানের পাশেও প্রায় 17 থেকে 18টা কুকুর দাঁড়িয়েছিল। বাবা এবং দাদা দূর থেকে সেটা দেখতে পাই। বাবা এবং দাদা গাড়ি দাঁড় করায়। তারা ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেট বের করে এবং আবারও গাড়ি চালাতে শুরু করে। কুকুরগুলোর সামনে আসতেই কুকুরগুলো ভীষণভাবে চিৎকার করতে আরম্ভ করে। বাবা এবং দাদা বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো বার করে এবং কুকুরগুলোর সামনে ছড়িয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, কুকুরগুলো বিস্কুট একদমই খেলো না। খাওয়া তো দূরের কথা, তারা এমন ভাব দেখালো যেন তারা বিস্কুটগুলো দেখতেই পায়নি। তারা কেমন রক্ত জল করা চিৎকার করতে আরম্ভ করলো। সচরাচর কুকুর এমন বাজেভাবে চিৎকার কোনো মতেই করতে পারে না। বাবা এবং দাদার তখন বেশ ভয় লাগতে শুরু করলো। তারা কুকুরগুলোকে যত পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে, ততই কুকুরগুলো আরও জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করে। তারা লাইটের আলোতে অদ্ভুত জিনিস খেয়াল করে যে কুকুরগুলোর সবকটার রঙই যেন একই রকম মিশমিশে কালো। কিন্তু এটা কি করে হয়? আরও আশ্চর্যের জিনিস হলো, কুকুরগুলোকে দেখে এরকম মনে হচ্ছিল একটা কুকুরের থেকে অনেকগুলো কুকুর সৃষ্টি হয়েছে বলতে আমি বলতে চাইছি যে সবকটা কুকুরকেই একই রকম দেখতে, এবং তারা একসাথে মুখ খুলে চিৎকার করছে। এটা কি করে সম্ভব? এটা তো কোনো মতেই সম্ভব নয়। বাবা এবং দাদা কুকুরগুলোর সাথে পাশ কাটিয়ে আসার সময় কামড় দিতে আসলো, কিন্তু সৌভাগ্যক্রমে দাদার গায়ে কামড়টি লাগলো না। কামড়টি গিয়ে লাগলো বাইকের পাশে, এবং কুকুরটির যন্ত্রণা হওয়াতে কুই কুই করতে করতে অন্যদিকে চলে গেল।
কিন্তু আশ্চর্যের বিষয়, ওর সাথে সাথে বাকি কুকুরগুলোও কুই কুই শব্দ করে চলে গেল। বাবা এবং দাদাও তারপরে চলে গেল। তখন ঘড়িতে প্রায় 3:40 ছুঁয়েছে। তখন তারা শ্মশানের ওখান থেকে বের হওয়া। এরপরে আরও 2 কিলোমিটার সামনে এগোলে সেই কবরখানাটা পড়ে, যে কবরখানাটা পার করলেই আর কোনো ভয় নেই। তারা যখন কবরস্থানটায় ঢোকে তখন ঘড়িতে কটা বাজে সেটা তারা মনে করতে পারে না। কবরস্থানের থেকে 2 মিনিটের দূরত্বে তারা হেডলাইটের আলোয় দেখতে পায় কতগুলো জ্বলন্ত চোখ রাস্তার দুই পাশে সারিভাবে যেন শুয়ে আছে বা বসে আছে, যেন তাদেরই আসার অপেক্ষা করছে। দাদা প্রথমে এটা খেয়াল করে না, কিন্তু বাবা হট করে দাদাকে বলে, গাড়ি থামা। দাদা বাবার দেখা দেখি গাড়ি থামায় এবং সামনের দিকে তাকিয়ে দেখে এই অবস্থা। চোখগুলো যেন তাদের আরও খানিকটা সামনে চলে এসেছে। এই দেখে তারা দুজন ভীষণ ভয় পেয়ে যায় এবং তারা কি করবে বুঝতে পারে না, কারণ কুকুর বা শেয়ালের চোখ তো এরকমভাবে জল করবে না, তাও এতটা দূর থেকে কোনো আলো ছাড়া। এটা কোনো খারাপ কিছু, যেটা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা অধ্যায় নিয়ে আসতে পারে। দাদা বাবা ঠিক করে তারা দুজন সকাল হওয়া পর্যন্ত এখানেই অপেক্ষা করবে, কারণ তাদের ফেরত যাওয়ার কোনো রাস্তা নেই। রাস্তা একটাই, সেই ক্লায়েন্টের বাড়ি পৌঁছানোর। তাই ক্লায়েন্টের বাড়ির লোককে তারা বলবে ভোরবেলা ফোন করে যে তাদের খাবার নিয়ে যেতে দেরি হচ্ছে। এমন সময় বাবার কানে কেউ ফিস করে বলল, কিরে, আমাদের জন্য খাবার এনেছিস? তো খাবারগুলো দিয়ে যা, ওখানে দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি, নয়তো ওখানে পৌঁছতে আমাদের বেশি সময় লাগবে না। আওয়াজটা অতিরিক্ত খনা ছিল, কিন্তু খুব স্পষ্ট আওয়াজ। বাবা দাদার দিকে তাকায় এবং দাদা বাবার মুখের অভিব্যক্তি দেখে বুঝতে পারে হয়তো দাদার কানেও কিছু একটা কেউ বলেছে। এই জন্য তড়িঘড়ি বাবা দাদাকে বলে, যা হবে, তাড়াতাড়ি গাড়ি চালিয়ে এখান থেকে চল, এখানে থাকা মোটেও নিরাপদ নয়। দাদা বলে, কোন দিকে যাব, বাড়ি না ক্লায়েন্টের বাড়ি? কারণ যেদিকে যাই সেদিকেই বিপদ। বাবা তখন বলে, ক্লায়েন্টের বাড়ির দিকে চল, কারণ আমরা যদি এখন গাড়ি ঘোরাই তাহলে আমাদের পিছু আসতে পারে, আর যদি আমরা সামনের দিকে যাই তবে অন্ততপক্ষে শত্রুকে সামনে থেকে দেখতে তো পাবো। এখন অনেকেই হয়তো ভাববে যে আমার বাবার এই যুক্তি, তার কারণ কি? এখানে বলি, তারা যে অবস্থায় বা যে সিচুয়েশনে দাঁড়িয়েছিল সেই সিচুয়েশনে একবার নিজেকে দাঁড় করিয়ে আপনারা দেখুন সেই সময় কি করা উচিত। এখন যদি তারা পেছনে ফিরে বাড়ির দিকে চলে আসতে চায় তবে শ্মশান পড়বে, আর শ্মশানের সামনে সেই কুকুরগুলো, আর সামনের দিকে গেলে সেই জ্বলন্ত চোখ। তাই জন্য বাবা হয়তো ভেবেছিল যে যদি আমরা অক্ষত অবস্থায় যেতে পারি তবে আমরা ক্লায়েন্টের বাড়ির দিকেই যেতে পারবো, কারণ বাড়ি আসা সেই সময় কোনোভাবেই সম্ভব ছিল না। যেহেতু আগেই বলেছি আমাদের ক্যাটারার বেশ নাম করা, সেজন্য খাবার যদি সময় মতো না পৌঁছায় তবে আমাদের একটু বদনাম হবে। হয়তো এই সমস্ত কারণগুলোর কথা বাবা চিন্তা করে ঠিক করে যে তারা ক্লায়েন্টের বাড়ির দিকে যাবে। তারা গাড়ি স্টার্ট করে দেয় এবং কবরখানার দিকে এগোতে থাকে। কাছাকাছি পৌঁছতেই সেই জ্বলন্ত চোখগুলো যখন আরও স্পষ্ট হয় তখন তারা চোখ বন্ধ করে নেয়, কারণ এই রাস্তাঘাট তাদের একদমই মুখস্থ। এখানে কোনো খানাখণ্ড কিছু নেই, একদম প্লেন রাস্তা, আর মাঝখানে কোনো লোকজনও থাকবে না। তাই তারা চোখটা এমনভাবে বন্ধ করে যাতে হালকা শুধু গাড়ির প্রথম চাকাটা দেখতে পায়। প্রায় 2 মিনিট পর যখন তারা চোখ খোলে তখন দেখে রাস্তা একদম পরিষ্কার এবং তারা ঠিকমতো ক্লায়েন্টের বাড়ি চলে যায়, খাবারটা দিয়ে দেয়। এই পর্যন্ত তো সবার মনে হতে পারে ঘটনাটা এখানেই শেষ, কিন্তু ঘটনার আরও কিছু অংশ বাকি, যেটা আমাদের খুবই লজ্জাজনক এবং বাজে বিষয়। বাবা যেই মুহূর্তে ক্লায়েন্টের বাড়িতে খাবার পৌঁছে তারা গাড়ি স্টার্ট দেয় বাড়িতে ফেরার জন্য, সেই সময় অনুষ্ঠান বাড়ির কর্মকর্তা তিনি আমার বাবার কলার চেপে ধরেন। বাবা এরকম ব্যবহারে প্রচণ্ড রেগে যান এবং বলেন, আপনি এরকম ব্যবহার করলেন কেন? বাবার সাথে তখন তারা জোরপূর্বক গাড়ি থামিয়ে খাবারের জায়গায় নিয়ে যায় এবং খাবারের সামনে দাঁড় করিয়ে সমস্ত ঘটনা বলে। বাবা নিজের চোখকে যেন বিশ্বাস করে উঠতে পারছিল না যে এই সমস্ত টাটকা মাছ, টাটকা খাবার সমস্ত কি করে পচে গেল, আর পচে গন্ধ বের হচ্ছে। বাবার সাথে তারা ভীষণ বাজে ব্যবহার করে, দাদার সাথেও তারা খুব বাজে ব্যবহার করে। বলে, আপনারা এত টাকা নিচ্ছেন টাটকা মাছ দেওয়ার নাম করে, বাসি পচা জিনিসপত্র আমাদের গছিয়ে দিয়ে পালাতে চাইছেন। সে সময় বাড়ির যে মালিক, অর্থাৎ যার বাড়িতে কাজ হচ্ছিল,
তিনি এসে সবাইকে থামান। আসলে আমরা যখন মাছ কিনতে গেছি তখন ওনাকে ভিডিও কলে রেখে আমরা মাছ কিনেছি এবং রান্না করার সময় বেশিরভাগ সময় ওনাকে ভিডিও কলে দেখেই রান্না করিয়েছিলাম, যেহেতু অনেকটা দূরের রাস্তা সেই কারণের জন্য। যদি খাওয়ার দাওয়ারে কোনো গণ্ডগোল হয় তখন বাড়ির লোক যেন আমাদের দোষ দিতে না পারে যে আমরা খারাপ খাবার দিয়েছি। যথারীতি অনেক বাদ বিতর্ক করার পরে আমার বাবারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তাদের যে পেমেন্ট হয়েছিল তার 50% পেমেন্ট আমরা ফেরত দিয়ে দিই। এরপর থেকে আমরা আর কোনোদিনই দূরের লোকেশনের কোনো রকম অর্ডার নেই না। তবে এই পুরনো কবরস্থান বা পুরনো শ্মশানের রাস্তা দিয়ে আমিষ নিয়ে যাওয়ার কথা তো চিন্তাতেও আনি না। তো এই ছিল আমার ঘটনাটা। আমি একদম হয়তো গুছিয়ে লিখতে পারিনি। ঘটনাটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠে শুনিও। অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা নিও। আর আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছে সবাইকে বলবো, আপনাদের যদি এই ঘটনা নিয়ে কোনো রকম প্রশ্ন বা জিজ্ঞাসা করা থাকে দয়া করে আপনারা কমেন্ট করুন। আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর পার্সোনালি দেব। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা তাদের বলবো একদম দেরি না করে শেয়ার করে দাও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে বিশ্বজিৎ বিশ্বাস, লিখেছে, দাদা আজকে আবার ফার্স্ট কমেন্ট করতে পেরে অনেক হ্যাপি হলাম। একদম। সেকেন্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ, থার্ড কমেন্ট করেছে মোয়াজবিন। দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে সুদীপ পুরকায়স্ত, শর্মিষ্ঠা দাস, স্টাইলিশ অজয়, শ্রীমান দে, সুমন্ত দাস, সুস্মিতা শিকারী, অনন্যা ভৌমিক, কে এস পাল, অঙ্কুর চৌধুরী, জয়দীপ, ঈশা পাল, ডিজে ভ্লগার অনিশ। লিখেছে, দাদা নতুন পডকাস্ট আসছে না কেন? নেক্সট এপিসোড কবে আসবে ওই চ্যানেলে? খুব তাড়াতাড়ি আসবে গো। একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই মেইন চ্যানেলেই শুধুমাত্র ঘটনা আসছে, ওগুলোতেও আস্তে আস্তে আসা শুরু করবে। তারপরে কমেন্ট করেছে রোনো, কুসুম, রেখা পাসমান, দীপ মণ্ডল, অ্যাঞ্জেল সমাশ্রী গাঙ্গুলি। লিখেছে, আমি তোমার এই ঘটনাগুলো শুনি, ভীষণ ভালো লাগে, প্লিজ আমার কমেন্টটা পড়ো। একদম। তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা, পম্পা মহন্ত, বাসন্তী মণ্ডল। পম্পাদি একবার হ্যালো করে বলতে বলেছে, হ্যালো পম্পাদি। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, হেমন্ত, মণি সাহা দোয়েল, সৌভিক সাহা, সঙ্গীতা মজুমদার, রূপা মাজিল্লিয়া, অমিত মল্লিক, সঞ্জীব ঘোষ, ববিতা অধিকারী, শুভঙ্কর, মলয় চক্রবর্তী, তোতন হাজরা, বিশাল ঘোষ, শঙ্কর চক্রবর্তী, তনুশ্রী সাহা, অমিতা ঠাকুর, সৈকত, বিশ্বজিৎ দাস, ইউদাস রয়, শান্তনু ভট্টাচার্য, রৌনক দত্ত, পাবলি গুহ, কার্তিক নন্দী, মারিয়া বড়ই, কার্তিক সাহা, অরিজিৎ পাঠক, দুষ্টু দাস, সুশান্ত সাহা, পূর্ণ ঘোষ, প্রতিমা রয়, সায়ন দে, অভিজিৎ দাস। এইরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।